হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম, শুনতে পাচ্ছি। বারোটা 3 বাজছে, অথচ এখনো অনেক আসেইনি। গতদিন আমরা কেমিক্যাল বন্ডিং এর যে চ্যাপ্টারটা পড়েছিলাম, আজকে যে টপিকস গুলো পড়বো সেটা হচ্ছে আরেকটা চ্যাপ্টার কেমিক্যাল বন্ডেরই হচ্ছে আরেকটা চ্যাপ্টার। ঠিক আছে, ওই চ্যাপ্টারের নাম ছিল কেমিক্যাল বন্ডিং লুইস থিওরি। ঠিক আছে, আজকে যে চ্যাপ্টারটা পড়বো ওটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং অরবিটাল থিওরি। এখান থেকে 2-3টা থিওরি আমাদেরকে পড়তে হবে। শুরু করে দিই আমরা, আসুক সবাই আস্তে আস্তে। আচ্ছা, এখানে মেইনলি যে বন্ড তৈরি হচ্ছে সেই সম্পর্কে কিছু কথা আমাদের এখানে লেখা আছে, একটু দেখো। স্টেবল কেমিক্যাল আর বন্ড অনেক নয়েজ হচ্ছে, বোঝা যাচ্ছে না। সাউন্ড যাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে মনে হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। একটু বন্ড নিয়ে কি কথা লেখা আছে আমাদের একটু দেখি। যে a stable chemical union or bond between two or more atoms comes into existence only if the energy is lowered when the atoms come in close proximity. তাহলে আমাদের এটা দ্বারা কি বোঝানো যাচ্ছে, যে আমাদের দুইটা অ্যাটম, দুইটা কেমিক্যাল বন্ড তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে? দুইটা অ্যাটম তো আগে লাগবে, দুইটা অ্যাটম। সে দুইটা অ্যাটম বা অন্য অ্যাটমের সাথে বন্ড তৈরি করলেও যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে দুইটা অ্যাটম আগে কাছাকাছি আসতে হবে, তাই না? কাছাকাছি আসতে হবে, আর কাছাকাছি আসবে তারপরে তো তার বন্ড ফর্ম করবে। তো কথা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানে তার নিজের ইন্ডিভিজুয়াল অ্যাটমের তার নিজস্ব একটা এনার্জি আছে। এখন দুইটা অ্যাটমের যে এনার্জি তারা মানে কন্টেইন করে, যখন কাছাকাছি আসবে এবং বন্ড ফর্ম করবে, এবং বন্ড ফর্ম করার পরে যে মলিকুলসটা তৈরি হবে তার এনার্জি অবশ্যই সেই ইন্ডিভিজুয়াল এনার্জির থেকে কম হবে। ঠিক আছে, দুইটা অ্যাটম যে এনার্জি স্টেটে অবস্থান করছিল, বন্ড ফর্ম করার ফলে আমি বরাবরই বলে আসছি কি যে এনার্জি কখন কখন হচ্ছে একটা মলিকুল স্টেবল হবে, তার এনার্জি যদি সেই ইন্ডিভিজুয়াল অ্যাটমের থেকে কি হয়, কম হয়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস বলো, প্রত্যেকটা সিস্টেম বলো, তারা চাইবে কি কম এনার্জি, কম এনার্জি যাতে তার থাকে, সেই সব স্টেজে যেতে চাইবে, তাই না? এটাই তো উদ্দেশ্য। তাহলে কেমিক্যাল বন্ড ফর্ম করার একটা হচ্ছে হতে হবে কন্ডিশন, অবশ্যই যে দুইটা অ্যাটম যে বন্ড ফর্ম করলো, তারপরে মলিকুল যে তৈরি হলো তার এনার্জি অবশ্যই লোয়ার্ড হতে হবে তোমার কিসের থেকে? সেই ইন্ডিভিজুয়াল অ্যাটম থেকে। এগুলো আমরা সবসময় কেমন হয়? মলিকুলস তাহলে তো স্টেবল হবে না। মলিকুলস তৈরি হলে সেই মলিকুলসটা আবার ভেঙে যাবে যদি এনার্জি যদি সেই একই পরিমাণ এনার্জি যদি থাকে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া এগুলোতে কি ঘটে? তাপ উৎপাদী বিক্রিয়াটা কোনটা? যেটা হচ্ছে তোমার ওই তাপ উৎপাদী যেটা হচ্ছে এন্ডোথার্মিক না এক্সোথার্মিক রিয়াকশন।
সেটা হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে যেটা হচ্ছে যেটা এগুলোর আবার অনেক ঘটনা আছে, বুঝতে পারছো? এগুলো ঘটনা আছে, কিন্তু মলিকুলস এখানে আমরা মেইনলি বন্ডটা তৈরি করব, বন্ডটা যে তৈরি করব সেটার হচ্ছে ওটা একটু আলাদা সিস্টেম চলে গেল। তাপ দিয়ে আমরা সেই রিয়াকশনটাকে ঘটাচ্ছি, এমন না যে সেই পরিমাণ এনার্জি আমরা দিচ্ছি, বা যেটা তুমি বলছো মানে একটা তাপ দেওয়া, একটাতে হচ্ছে তাপ বের হয়ে যাওয়া, এটাই তো দিচ্ছি সেই পরিমাণে দিব যে পরিমাণ তোমার সে বন্ডটা ফর্ম করতে লাগবে, তার এক্সেস হয়ে গেলে সেই মলিকুলসটা স্টে করবে না, ওই জিনিসটা একটু আলাদা। ঠিক আছে, ওখানেও এনার্জি একই জিনিস। এনার্জি বলতে আমরা কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি কে বুঝবো এখান করে। তো ওখানেও একই, হিটটাও একটা এনার্জি, হিটটা দিচ্ছি ওখানে, হিট যেটা দিচ্ছি সেটা একটা এনার্জি, কিন্তু এখান করে যে আমরা এনার্জিটা নিয়ে করব সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তো এখন হচ্ছে কথা যে হ্যাঁ কোনটাতে আসছিলাম, এখন আমরা অ্যাটমের মধ্যে যে এনার্জি, ঠিক আছে, অ্যাটমের মধ্যে যে এনার্জি, অ্যাটম যে এনার্জি নিয়ে এনার্জি কন্টেইন করছে সেগুলো আমরা একটু দেখবো, যে তাদের মেইনলি এখানে এনার্জি বলতে কোন ধরনের এনার্জি বুঝতে পারছি, মানে এখানে বোঝানো হয়েছে যে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি নামে দুইটা হচ্ছে এনার্জি আছে। এটা এটা কি অবস্থায় থাকে বা কি হয় মলিকুলস যেটা যখন ফর্ম করবে। ঠিক আছে, এর আগে আমাদের এই কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জিটা কি আমরা সেটা একটু জানি। কাইনেটিক এনার্জি কি বলতে পারবা কেউ? পটেনশিয়াল এনার্জি, আচ্ছা এখানে লেখা আছে দেখো, দ্য কাইনেটিক বলো, কেউ বলবা? কোন একটা বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার কারণে যে তার মধ্যে যে শক্তিটা থাকে সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে আর যে কোনো বস্তু তার গতির কারণে যে শক্তি লাভ করে সেটা হচ্ছে আচ্ছা কাইনেটিক এনার্জি। দুইটা হচ্ছে বিপরীত, তাই না? দ্য কাইনেটিক এনার্জি এখানে লেখা আছে দেখো, দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যাটমস ফাইন্ডস ইটস অরিজিন ইন দ্য আনএভিটেড মোশন অফ দ্য ইলেকট্রনস। এটা হচ্ছে কন্টিনিউ মোশনের কারণে, কন্টিনিউ গতির কারণে যেটা যে সেটাই হচ্ছে কন্টিনিউ যে মুভমেন্টটা, সেটাই হচ্ছে উৎস হচ্ছে কাইনেটিক এনার্জি। আর পটেনশিয়াল এনার্জি সেটা তো আমরা বললোই একজন। তো এখানে পটেনশিয়াল এনার্জিটা কি অবস্থাটা ঘটে, পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, সেটা আমরা একটু দেখি আগে। এই কয়টা তিনটা এই যে এখানে টার্ম আছে এবিসি বলে, এই জিনিসটা আগে বুঝতে হবে। আমাদের অ্যাটমের মধ্যে কি কি আছে বলো তো? অ্যাটমের মধ্যে ইলেকট্রন আছে, আর কি আছে আমাদের? নিউট্রন, ইলেকট্রন, নিউক্লিয়াস আছে, তাই না? সেই নিউক্লিয়ার মধ্যে যা থাকুক কিন্তু সেটা হচ্ছে পজিটিভ ধরে নিব আমরা। আর ইলেকট্রন কি? ইলেকট্রনের চার্জ কি আমাদের? নেগেটিভ। নেগেটিভ। তাহলে এখন হচ্ছে কথা যে আমরা এখানে এ নাম্বারে কি লেখা আছে যে ইলেকট্রন রিপালশন। কেন রিপালশন ঘটছে এখানে? রিপালশন কারণ হচ্ছে দুইটাই ইলেকট্রনও নেগেটিভ। আরেকটা হচ্ছে নিউক্লিয়াস রিপালশন। কেন? পজিটিভ একই হচ্ছে চার্জ কন্টেইন করছে, এই জন্য রিপালশন। আর কিন্তু নিউক্লিয়াস ইলেকট্রন কি হবে তখন? সেটা অ্যাট্রাকশন হবে। এই তিনটা ঘটনা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা চলে যাই যে এখানে একটা ফিগার দিয়ে এখানে আলোচনা করা আছে। এটা হচ্ছে নিউক্লি ধরা হয়েছে, এটা বি হচ্ছে আরেকটা নিউক্লি। এখন এখানে এটার হচ্ছে ইলেকট্রন, এটার ইলেকট্রন। ঠিক আছে, দুইটা নিউক্লি কাছাকাছি আসছে, দুইটা অ্যাটম কাছাকাছি আসছে। এটার ইলেকট্রন এটা, এটার ইলেকট্রন এটা। এখন দুইটার মধ্যে কি হবে? দুইটা অ্যাটমের মধ্যে রিপালশন হবে, অ্যাট্রাকশন হবে, তাই না? দুইটা অ্যাটমের মধ্যে রিপালশন হবে, অ্যাট্রাকশন হবে। এই ইলেকট্রনের সাথে এটার, বা এই ইলেকট্রনের সাথে এটার কি সম্পর্ক সেটা একটু দেখো। এই যে রেড, এই যে ডাবল হেডেড অ্যারো যেটা, সেটা দিয়ে অ্যাট্রাকশন বোঝানো হচ্ছে। আর এটা দিয়ে এই যে ডটেড লাইন দিয়ে কি বোঝানো হয়েছে? রিপালশন। এই ইলেকট্রন আরেকটার যেটা হচ্ছে এই অ্যাটমের ইলেকট্রন রিপালশন ঘটছে, ইলেকট্রন অ্যাট্রাকশন হচ্ছে। আবার এই নিউক্লি কি হচ্ছে? রিপালশন হচ্ছে। আর এই যে এটা হচ্ছে এই ধরনের ডাবল হেডেড অ্যারো গুলা দিয়ে কি বোঝানো হচ্ছে? অ্যাট্রাকশন।
ডটেড লাইন দিয়ে কি বোঝানো হয়েছে? রিপালশন। ঠিক আছে, এটা বুঝবা। এটা হচ্ছে এই এই এটা হচ্ছে এই নিউক্লিয়ার ইলেকট্রন, আর এই ইলেকট্রনটা এই নিউক্লিয়ার ইলেকট্রন। ঠিক আছে, তো এখন এইভাবে যখন দুইটা অ্যাটম যখন কাছাকাছি আসবে তখন কি হবে? তখন এগুলোর মধ্যে যে অ্যাট্রাকশন রিপালশন ঘটবে সেই ঘটনাটা এইভাবে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখানে কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জির কিছুটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, এটা আমাদের দরকার নাই। আমরা সরাসরি ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা চলে যাই। ভ্যালেন্স বন্ড থিওরি যেটা হচ্ছে আমরা বলবো, যেটা মেইনলি ভ্যালেন্স বন্ড থিওরি নিয়ে অনেকেই অনেক কিছু পরামর্শ দিয়েছে বা থিওরি এক্সপ্লেন করেছে। তো এই যে হিটলার আর লন্ডন, হ্যাঁ, ওনারা যে হচ্ছে যে থিওরিটা দিয়েছে সেটাই বেশি অ্যাকসেপ্টেবল। ভ্যালেন্স বন্ড থিওরি এটা হচ্ছে প্রথম থিওরি, এটার এগেইনস্টেও আরো থিওরি আছে, আমরা সেটা পরবর্তীতে আমরা যাব। যে আমাদের প্রত্যেকটা জিনিসই সায়েন্সের কি অবস্থা, যে একটা জিনিস ধরো যে একটা মলিকুলে কি ঘটছে সেটাকে এক্সপ্লেন করার জন্য, বা মলিকুলস বা সিস্টেম বলো আমাদের সায়েন্সের, সেই সিস্টেমটাকে এক্সপ্লেন করার জন্য তার রেসপেক্টে যেসব করার দরকার, মানে থিওরি আবিষ্কার করার দরকার, কনসেপ্ট আবিষ্কার করার দরকার, করে সব। ঠিক আছে, দিয়ে সেটা দ্বারা মিলানোর চেষ্টা করে থিওরিটিক্যালি। আবার দেখা গেছে যে সেই সব থিওরি যখন ওইটা দিয়ে যখন কমপ্লিটলি যখন মানে ব্যাকআপ দেওয়া গেল না বা ব্যাখ্যা করা গেল না, তখন আরেকটা থিওরি, ওটা তো আছেই, কিন্তু আরেকটা এক্সপ্লেন করার জন্য তখন আরেকটা থিওরি তখন আবিষ্কার হয়। ঠিক আছে, আমাদের সায়েন্স এভাবেই আগায়। তো এখন হচ্ছে এই যে ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে যে সব যে বন্ড তুমি সব ধরনের সবকিছু যে এক্সপ্লেন করতে পারবা তা না, মানে তা না। হ্যাঁ, তো এখন এটা যখন এক্সপ্লেন করা গেছে কিছু মলিকুলস এর জন্য, আবার পরবর্তীতে কিছু জটিল মলিকুলস আছে, কিছু হচ্ছে যেগুলো ইলেকট্রনের অনেক বেশি আছে, সেগুলো আবার তাদের বন্ডটা এক্সপ্লেন করার জন্য আবার আলাদা থিওরি আবিষ্কার হয়েছে। তো আমরা ওগুলো আস্তে আস্তে আগায় যাচ্ছি, আগায় যাব। আমাদের আগে ভ্যালেন্স বন্ড থিওরিটা কি বলছে সেটা আমরা দেখি, কারণ যেটা যখন প্রথম থিওরি, Hitler and London believed that the electron cloud of the valency orbital on atom overlaps the electron cloud of the other bonding atom to form a covalent linkage. কি বলেছে উনারা কি বলেছে যে এই যে কোভালেন্ট বন্ডটা তৈরি হচ্ছে দুইটা অ্যাটমের মধ্যে, সেটা কিভাবে হচ্ছে, যে একটা হচ্ছে অরবিটাল আছে, তার ভ্যালেন্সি অরবিটাল আছে, আমরা দেখে এসেছি ভ্যালেন্সি অরবিটাল, এর আগের চ্যাপ্টারে কিন্তু আমরা ভ্যালেন্সি অরবিটাল বা ভ্যালেন্সি নিয়ে কথা বলেছি। যার যে ভ্যালেন্সি আছে তার অরবিটাল নিয়েও আমরা জানি যে অরবিটালে থাকে ইলেকট্রন গুলো, ভ্যালেন্সি ইলেকট্রন, সেটা হচ্ছে ভ্যালেন্সি অরবিটাল। তো এখন ভ্যালেন্সি অরবিটাল কি করছে, সেটা ওভারল্যাপ করছে কার সাথে? একটা অ্যাটমের ভ্যালেন্সি অরবিটাল আর একটা অ্যাটমের ভ্যালেন্সি অরবিটালের সাথে ওভারল্যাপ করে যে বন্ড ফর্ম করছে, সেটাই হচ্ছে কোভ্যালেন্ট লিঙ্কেজ আমাদের বলছে এখান করে। এটার বিপরীতেও আছে কথা, কিন্তু এটা দিয়ে আমাদের কিছু এক্সপ্লেনেশন আছে, যে দা এসেনশিয়াল কন্ডিশনস, হ্যাঁ, এখানে এই টার্মগুলো আমাদের পয়েন্টস গুলো আমাদের পড়তে হবে। দা এসেনশিয়াল কন্ডিশনস ফর দা ওভারল্যাপ অফ ইলেকট্রন ওয়েভস অফ অরবিটালস আর, এই কন্ডিশন গুলো আমাদের পড়তে হবে এই থিওরির সাপেক্ষে। এই থিওরি কি বলছে, যে এই থিওরি অ্যাপ্লিকেবল কোথায় কোথায় বা কখন এই কন্ডিশন গুলো ফুলফিল করবে, এই জিনিসগুলো আমরা একটু জানি। 1 নম্বরে, the orbitals entering into combination must have only on electrons. হ্যাঁ, অরবিটাল যে দুইটা অ্যাটমের অরবিটাল যে ওভারল্যাপ করবে, ওভারল্যাপ মানে একটার ক্লাউডের সাথে আরেকটা ক্লাউডের কি কিছুটা মিশে যাওয়া বা অনেকাংশে মিশে যাওয়া, এই টাইপের, হ্যাঁ, ওভারল্যাপ করা। তো এখন কখন ওভারল্যাপ করবে? যদি অরবিটালটা কি করে, একটা ইলেকট্রন যদি সেখানে থাকে, তাই না? একটার অরবিটাল, ভ্যালেন্সি অরবিটাল আছে, একটা ভ্যালেন্সি অরবিটালে আছে একটা ইলেকট্রন, আর একটা অরবিটালে আছে একটা ইলেকট্রন, তবে এটা হচ্ছে কম্বাইন করবে। এই যেমন লেখা আছে, the orbitals containing a pair of electrons are not capable of combination. যদি পেয়ার অফ ইলেকট্রনস থাকে, মানে দুইটা ইলেকট্রনস থাকে, তাহলে কিন্তু সেরকম হবে না। তাহলে হাফ ফিল্ড অফ, যেটা আমরা যে একটা ইলেকট্রন বলছি, সেটাকে কি বলা হয়? আমাদের হাফ ফিল্ড অরবিটালস বলা হয়। ঠিক আছে, একটা হাফ ফিল্ড অরবিটালস ওভারল্যাপ করবে কার সাথে? আর একটা অ্যাটমের হাফ ফিল্ড অরবিটালের সাথে।
ফুল যেটা মানে পেয়ার অফ ইলেকট্রনস যেটাতে থাকে সেটার সাথে কোনো কম্বাইন হওয়ার কোনো চান্সই নাই। এই থিওরি এটাই বলছে। 2 নম্বরে দেখো, দ্য অ্যাটমস উইথ ভ্যালেন্সি অর বন্ডিং অরবিটালস, অবশ্যই হাফ ফিল্ড অরবিটালস, শুড অ্যাপ্রোচ sufficiently close to one another with the axis of their orbitals in proper alignment. আমাদের ওভারল্যাপ হওয়ার জন্য যে কন্ডিশনটা লাগবে সেটা হচ্ছে এটা একটা মেজর কন্ডিশন, যে আমাদের তো ওভারল্যাপ করার জন্য তাকে তো সুযোগ দিতে হবে। যে কোনো সাইড দিয়ে আসলে তো তোমার সেই সুযোগটা পাবে না ওভারল্যাপ করার, তাই না? একটা অরবিটালের তো শেপ আছে, এস অরবিটালের একরকম শেপ, পি অরবিটালের একরকম শেপ আছে, বিভিন্ন ধরনের শেপ আছে আমাদের অরবিটালের। তো এখন একটা অরবিটাল যদি আরেকটা অরবিটালের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অন্য যে কোনো সাইড থেকে আসে, তবে কি হচ্ছে সেটার কি ওভারল্যাপ সম্ভব হবে? সম্ভব হবে না, কারণ সাইজ তো তার আলাদা। এই জন্য প্রপার হচ্ছে থাকতে হবে, তার প্রপার অ্যালাইনমেন্ট থাকতে হবে। মানে কি, তার ইন্টারমলিকুলার যে ডিস্টেন্স আছে বা ইন্টারমলিকুলার যে এক্সিস গুলা আছে, সে এক্সিস, আমি এর আগে ডিরেকশনাল আর নন ডিরেকশনাল দিক না বলে কথা বলেছিলাম, কিন্তু হ্যাঁ একটা কথা বলেছিলাম। তো এই অ্যালাইনমেন্ট হচ্ছে একটা ডিরেকশনাল হচ্ছে সেই ক্যাটাগরির মধ্যে পড়ে। নির্দিষ্ট একটা প্রপার অ্যালাইনমেন্টে থাকবে যাতে সহজে তারা ওভারল্যাপ করতে পারে একটার সাথে আরেকটা। যদি এদিক দিয়ে আসে এদিক দিয়ে তো ওভারল্যাপ করবে না, এদিক দিয়ে চলে যাবে। তো একটা প্রপার অ্যালাইনমেন্ট থাকতে হবে। আরেকটা কথা, যখন বন্ড এনার্জি এখন যখন দুইটা অ্যাটম যখন একটার সাথে আরেকটা কাছে আসছে, একটা মানে অ্যাটমের কাছে আরেকটা অ্যাটমে আসছে, তখন কিন্তু তাদের মধ্যে কি বললাম আমি, যে এনার্জি কি করবে, সে এনার্জি ছেড়ে দিতে চাইবে, অবশ্যই তখনই কাছে আসবে। যে ইন্ডিভিজুয়াল অ্যাটমের যে এনার্জি ছিল, যখন মলিকুলস ফর্ম করবে তখন কি করবে, সে এনার্জি সে ছেড়ে দিতে চাইবে, ঠিক আছে? এনার্জি রিলিজ হবে দুটা মলিকুলস থেকে। এখন এই যে এখানে কথাটা একটা লেখা আছে, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি গিভেন অফ অর রিলিজড পার মোল at the time of overlapping of atomic orbitals to form a bond is termed as bond energy or stabilization energy. সেই যে এনার্জিটা তারা ছেড়ে দিচ্ছে, সেই এনার্জিটাকে আমরা বলবো বন্ড এনার্জি, ঠিক আছে, বা স্টেবিলাইজেশন এনার্জি। যখন দুটা মলিকুলস পাশে আসে, বন্ড ফর্ম করার চেষ্টা করে এবং তার ফলে যে বন্ড তৈরি হওয়ার পর যে একটা এনার্জি ছেড়ে দিল, একটা মিনিমাম বা লোয়ার্ড এনার্জি ধারণ করলো সেই মলিকুলসটা, এবং এনার্জি যে ছেড়ে দিল সেটাই হচ্ছে তোমার বন্ড এনার্জি। এখন হচ্ছে কথা, যে যত ওভারল্যাপ বেশি হবে তত হচ্ছে তার এনার্জি রিলিজিং যে পরিমাণটা, যে এনার্জি রিলিজের যে পরিমাণটা তত বেশি হবে, ঠিক আছে? সব ক্ষেত্রে না, অ্যাটমের সাইজ অনুযায়ী সেটাই হবে, অ্যাটমের সাইজ অনুযায়ী দেখতে হবে। এখানে হবে কিছু এখানে একটা টেবিল আছে, এখানে একটু দেখো যে এটার হাইড্রোজেন বন্ড লেন্থটা কত, 0.74। এগুলোর অন্যান্যদের তুলনায় মোটামুটি এটা খুবই কম, খুবই কম আছে এটা বন্ড লেন্থ যেটা বন্ড লেন্থ কম, এটা যত কাছাকাছি আসছে তত তার কি হচ্ছে, এখান করে এনার্জি তত ছেড়ে দিচ্ছে, 103.2। এটার এগেইনস্টে এটা এনার্জি ছেড়ে দিচ্ছে, আবার এটার এগেইনস্টে এটার এনার্জি ছেড়ে। অনেকটার ক্ষেত্রে দেখো যে এটার সাথে তুমি কম্পেয়ার করতে পারবা না, কারণ হাইড্রোজেন অ্যাটম হচ্ছে ছোট, আর এগুলো কার্বন এগুলোর অ্যাটম বড় আছে। এটার এগেইনস্টে এগুলোর হচ্ছে এনার্জি দেওয়া আছে এখান করে, এগুলো হচ্ছে রিলিজড এনার্জি, এটা তার বন্ড লেন্থ। যত যদি একই কম্পাউন্ড যদি আমরা করি, তো দেখা যাচ্ছে যে বন্ড লেন্থ, যেমন এটার ক্ষেত্রে কার্বন যে তিনটা কার্বন আছে, এখানে দেখো 1.54 অ্যাংস্ট্রম, এখানে কি লেখা আছে দেখো 83। এটার বন্ড লেন্থটা বেশি, এটার হচ্ছে তাহলে এনার্জি কম, এটার তার থেকে একটু কম, কিন্তু এনার্জি বেশি বেড়ে গেছে। মানে যত এটা বন্ড লেন্থ মানে কম, মানে কি বন্ড লেন্থ কমে যাচ্ছে, মানে তার ওভারল্যাপটা আরো বেশি স্ট্রং হচ্ছে, ওভারল্যাপ বেশি করছে, তারা কাছাকাছি আসছে বেশি, ঠিক আছে, তত বেশি সে এনার্জি ছেড়ে দিচ্ছে। কিন্তু অন্যান্য আবার দেখো অ্যাটম যদি চেঞ্জ থাকে তখন কিন্তু একটু ভিন্ন, সেটা রেসপেক্টে আবার আমরা আলাদাভাবে ডিসকাস করতে পারবো তখন। এই জিনিসটা কি বোঝা গেছে টেবিলটা? এখানে একটা কথা লেখা আছে, ইন দ্য বন্ড ফরমেশন, যেটা আমি মুখে বললাম, ইন দ্য বন্ড ফরমেশন গ্রেটার দ্য ওভারল্যাপ গ্রেটার ইজ দি এনার্জি সেট ফ্রি। যে কথাটা আমি বললাম, যত ওভারল্যাপ করবে তত বন্ড ছোট হবে, এই যে এটার যে বন্ড লেন্থ এটা ছোট হবে,
ওভারল্যাপ বেশি হচ্ছে, বন্ড ছোট হচ্ছে, তত বেশি কি হবে, যত ছোট হবে তার এনার্জি রিলিজ করবে বেশি। আর যত ওভারল্যাপ করবে সে বন্ডের স্ট্রেংথটাও বেশি হবে। ঠিক আছে, যত ওভারল্যাপ বেশি করবে, ওভারল্যাপ যত বেশি করে বন্ড লেন্থ তত কমে যাচ্ছে, তত সেই বন্ডটা কি হবে ভাই বলো, বন্ড কি হবে, স্ট্রং হবে ম্যাডাম। স্ট্রং হবে। ঠিক আছে, তাহলে একটু দেখি আমাদের ভ্যালেন্স বন্ড থিওরির অ্যাঙ্গেলে আমরা কি দেখতে পাই। ফরমেশন অফ হাইড্রোজেন মলিকুল, হাইড্রোজেন মলিকুলস কিভাবে ফর্ম করছে দেখি একটু। ইলেকট্রনস কোথায় আছে, হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রন কোথায় আছে, এস অরবিটালে আছে আমরা জানি, তাই না? তাহলে দুইটা হাইড্রোজেন অ্যাটমের সাহায্যে তো হাইড্রোজেন মলিকুলস তৈরি হবে। দুইটা এস অরবিটাল কম্বাইন হচ্ছে কিভাবে, এভাবে ওভারল্যাপিং এর মাধ্যমে। সেখানে এভাবে ওভারল্যাপ করে এরকম একটা মলিকুলস ফর্ম করছে, এগুলোকে মলিকুলার অরবিটালও বলা হয়। তো এটা একটু দেখো। আরেকটা কথা, এরকম এটা একটা পটেনশিয়াল এনার্জি রেসপেক্টে হাইড্রোজেন মানে হাইড্রোজেন মলিকুলস এর মধ্যে এনার্জির কি ডিফারেন্সটা হচ্ছে সেটা একটু দেখানো হয়েছে। এখানে একটু দেখো এই ফিগারটা দ্বারা কি বোঝাচ্ছে, যে এই যে এখানে হাইড্রোজেন দুইটা অ্যাটম পাশাপাশি আছে, ঠিক আছে, কাছাকাছি আসছে, মানে দূর থেকে। এই যে এখানে এক্স এক্সিসে কি লেখা আছে, হাইড্রোজেন ডিসটেন্স, ওয়াই এক্সিসে যেটা আছে এনার্জি, মেইনলি এটা পটেনশিয়াল এনার্জি। তো এখন কথা হচ্ছে এখন দূর থেকে এদিকে যত যাবে হাইড্রোজেন অ্যাটমের ডিসটেন্স তত বাড়বে। আচ্ছা, আমি একটু উল্টা দিকে যাই, এদিক কমবে থেকে না? কি বললা? ডিস্টেন্স কমবে না লেফট হ্যাঁ থেকে রাইট আসলে? হ্যাঁ, লেফট, হ্যাঁ লেফট থেকে রাইটে আসলে তো লেফট, এই যে লেফট সাইড থেকে রাইটে গেলে ডিসটেন্স বাড়ছে। এই যে দেখো, এই যে এখানে কি ডিসটেন্স, এখানে গ্যাপ আছে না, এখানে কি গ্যাপ আছে, এখানে তো ওভারল্যাপ করে ফেললো। না কারণ এদিকে যত যাচ্ছে ডিসটেন্স তত কমবে, এদিকে যাচ্ছে তত ডিসটেন্স বাড়ছে। তার মানে আমরা একটা ঘটনা, আমরা একটা দিক আমরা আলোচনা করি, এই দিক থেকে ধরো যে এইদিকে আসছে, আমরা ডিসটেন্স কমাচ্ছি, দুইটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে ডিসটেন্স কমাচ্ছি। তখন আমি যে এবিসি যে টার্মটা পড়ে আসলাম, এবিসি কি ছিল সেখানে, ইলেকট্রন রিপালশন ছিল, নিউক্লিয় রিপালশন ছিল, আর একটা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয় অ্যাট্রাকশন ছিল, তাই না? সেখানে ছিল। এখন এই তিনটা ঘটনা কি হচ্ছে, এই তিনটা ঘটনা মিলে যখন হচ্ছে এনার্জি কোন স্টেজে সব থেকে মিনিমাম থাকবে, এই বি স্টেজে। ঠিক আছে, এখন হচ্ছে কথা আমরা এদিক থেকে এদিকে যাই। একটা জিনিসই যে আমি একটা বললাম যে তিনটা সেই ঘটনা, রিপালশন আর অ্যাট্রাকশন, দুইটা ব্যালেন্স করে এই বি স্টেজেই থাকবে সব থেকে স্টেবল একটা ফর্মে থাকবে। আবার কিন্তু এনার্জি বাড়তে থাকবে, এই যে এনার্জি আবার বাড়তে থাকবে, আনস্টেবল হয়ে যাবে। তো এখন হচ্ছে যে এখানে দুইটা অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম আমরা পাশাপাশি এখানে আছে, ডিসটেন্স এদিকে যাচ্ছি মানে ডিসটেন্স কমায় দিচ্ছি। এখান থেকে যত কাছাকাছি আসবে কি হবে, অ্যাট্রাকশন বাড়বে, অ্যাট্রাকশন করছে, তাই না? অ্যাট্রাকশন রিপালশন যেটাই করুক না কেন, ব্যালেন্স করে যেটা হচ্ছে কি কাছাকাছি আসতে পারছে, মানে এটা কি অ্যাট্রাকশন বাড়ছে। এদিক থেকে এদিকে গেছে, এখানেও অ্যাট্রাকশন হচ্ছে। এই পর্যায়ে এসে সেই ইলেকট্রন যা হোক অ্যাট্রাকশন রিপালশন ব্যালেন্স করে এই পর্যায়ে এসে দেখা গেছে ম্যাক্সিমাম ওভারল্যাপিংটা হচ্ছে এই জায়গাটাতে, এবং এরা এই জায়গায় স্টেবল অবস্থায় থাকছে। কিন্তু এই জায়গা থেকে আবার দেখো এনার্জি এটা স্টেটটা আবার বাড়তে থাকছে, কেন? সে রিপালশন এখানে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো এই যে বি পয়েন্টার এখান করে যে লেন্থটা আমরা দেখলাম, বি পয়েন্টের যে লেন্থ, ওই জায়গাতে এখানকার বন্ড লেন্থটা কিরকম, সে বন্ড লেন্থ হচ্ছে আমরা টেবিলে কি দেখে আসলাম, এই যে এই বন্ড লেন্থ হচ্ছে 0.74, আর এনার্জি হচ্ছে এত, যেটা আমাদের এখানে এইভাবে বলা হয়েছে। ঠিক আছে, এই পয়েন্টটা এই জায়গাতে স্টেবল ফর্ম হচ্ছে ফর হাইড্রোজেন মলিকুল, এই জায়গাতে একটা মলিকুলস আমাদের তৈরি হচ্ছে যেটা বেশ স্টেবল। আচ্ছা, আমাদের হচ্ছে এগুলো তো তোমরা পরে দেখে বাড়ার কারণটা ম্যাম কি বললেন? রিপালশন ঘটছে ইলেকট্রনের, এর কাছাকাছি যদি চলে যায়, তো যদি ডিসটেন্সটা যদি আরো কমায় দাও, তাহলে কি হবে, তখন ইলেকট্রন রিপালশন এত বেশি ঘটবে যে তোমার এই এনার্জিটা বেড়ে যাবে। ঠিক আছে, তখন যে অ্যাট্রাকশনটা ছিল সেটা ওভারকাম করে তোমার হচ্ছে রিপালশন বেড়ে যাবে।
নিউক্লিয়ার রিপালশন বেড়ে যাবে, ইলেকট্রন রিপালশন বেড়ে যাবে। এই এখান থেকে এই পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে রিপালশন আর অ্যাট্রাকশন ব্যালেন্স করে দেখা গেছে যে সেটা হচ্ছে অ্যাট্রাকশনই বেশি ছিল, ঠিক আছে। কিন্তু এখান থেকে যখন এইদিকে উঠতে শুরু করলো দেখা গেল যে রিপালশনটা মানে রিপালশন প্লাস অ্যাট্রাকশন এই দুইটা মিলে দেখা গেছে যে রিপালশনটাই ডমিনেট করছে বেশি। তাহলে ম্যাম এনার্জি বাড়লে তো ম্যাম স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে। তখন তো যাচ্ছে, Unstable তখন তো হলে ওইটাতে যাবে না। তুমি যদি কোনো কিছু ফোর্স করে যদি ভাঙতে চাও তখন তুমি এনার্জি দিতে হবে তখন তাকে। কিন্তু দেখা যাচ্ছে তার যে মানে এই ম্যাম এটা ন্যাচারাল না, কোনটা, ওই পার্টটুকু ন্যাচারাল না, মানে বিয়ের হ্যাঁ পরের হতে টুকু। পারে সেটা ন্যাচারাল না। এই পর্যন্ত আমাদের মোটামুটি যদি হাইড্রোজেন মলিকুলস থাকে এইভাবে থাকে আমাদের, ঠিক আছে। এটার বন্ড সর্বোচ্চ ওই যে বন্ড লেন্থটা এরকম, এর বেশি হলে এর কম বেশি হলে সেটা আনস্টেবল হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে টাইপস অফ ওভারল্যাপিং এন্ড নেচার অফ কোভ্যালেন্ট বন্ড। আমাদের যে কোভ্যালেন্ট বন্ড আছে সেগুলো তোমরা পড়ে এসছো, কি কি টাইপস হতে পারে। সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। আমরা জানি সিগমা বন্ড কোনটা, যেটা হচ্ছে হেড অন ওভারল্যাপিং ঘটে অরবিটালে, সেটা হচ্ছে সিগমা বন্ড বা এক্সিয়াল ওভারল্যাপিং। এখানে টার্ম আছে হেড অন ওভারল্যাপিং আর এক্সিয়াল হচ্ছে ওভারল্যাপিং। যেটা এস এস ওভারল্যাপিং, সেটা এরকম করে যদি দুইটা যদি এস অরবিটাল নাও সেটা এস এস ওভারল্যাপিং হবে। কিন্তু এখানে এসপি এর ক্ষেত্রে কি লেখা আছে এভাবে, যার হচ্ছে ইন্টারমলিকুলার যে এক্সিস সেই বরাবর যদি তারা ওভারল্যাপ করে সেগুলো হচ্ছে সিগমা বন্ড। কয় টাইপের আছে আমাদের সিগমা বন্ড? 3 রকমের আছে। পিপি ওভারল্যাপিং, ওভারল্যাপিংটাও কি এখানে এই স্টেজে পিপি, এই যে পিপি, পি এর আবার অনেকগুলো ফাংশন আছে আবার, ঠিক আছে। পি এর আবার কয়টা আমাদের এক্সিস আছে পি এর ভিতরে, সাব অরবিটাল যেগুলো 3টা এক্স ওয়াই জেড, তাই না? সেগুলোর আবার এটা শুধু পিপি ওভারল্যাপিং বলেছে, এটার আবার পিপি মানে কি এখানে হয়তো ইন্ডিকেট করেনি। আমরা পরবর্তীতে যখন যাব তখন আরো মানে ভালো করে আমরা দেখতে পাবো। এখানে একদম গড বাঁধা শুধু পি দিয়েছে, কিন্তু পি জেড যেটা সেটাকে ধরে নেওয়া হয় জেড অ্যাক্সিস আমাদের ধরে নেওয়া হয়, যেটা একদম ইন্টারমলিকুলার অ্যাক্সিস ধরে নেওয়া হয় দুইটা। আর বাকি দুইটা যেটা এক্স ওয়াই সেটাকে পারপেন্ডিকুলার অ্যাক্সিস হিসেবে সেখানে ধরে নেওয়া হয়। তো পি জেড অরবিটালস যেটা সেটা কিন্তু এই সিগমা অরবিটাল, যেটা হচ্ছে একদম মুখোমুখি হেড অন, যেটা হেড অন বলছি, মুখোমুখি ওভারল্যাপিংটা হয়, এটা এই টাইপের। এখন পাই বন্ডটা কিরকম তোমরা তো জেনে এসছো। পাই বন্ডটা হচ্ছে সাইড ওয়াইজ হচ্ছে ওভারল্যাপ বা লেটারাল ওভারল্যাপ। সেটা কিভাবে ঘটে? এইভাবে পারপেন্ডিকুলার অবস্থায় থাকে। কার এগেইনস্টে পারপেন্ডিকুলার? ইন্টারমলিকুলার যে এক্সিস, এটা এই বরাবর ইন্টারমলিকুলার এক্সিস বলা হয় একটা মলিকুলের। তো সেই বরাবর থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এটা, সেজন্য সেটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার। এই যে মলিকুলার অ্যাক্সিস, এই ডটেড লাইনটা হচ্ছে ইন্টারমলিকুলার অ্যাক্সিস, ঠিক আছে। এই ডটেড লাইনটা ইন্টারমলিকুলার এক্সিসের কি আছে, এটা পারপেন্ডিকুলার তো আছে। আর এই ইন্টারমলিকুলার এক্সিসের এই অরবিটাল গুলা কোথায় আছে? এই অরবিটাল গুলা ওই বরাবর আছে। তো যেগুলো হচ্ছে পারপেন্ডিকুলার আমরা জানি পিএক্স, পিওয়াই, পিজেড এর, এটা আমরা পরবর্তীতে আমরা দেখব যে পিজেডটাকে বলা হয় এই যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস এই বরাবর থাকে, যেটা এখানে আছে। আর পিএক্স আর পিওয়াইটা থাকে এই অবস্থানে থাকে। তো এই টাইপের যখন অবস্থানে থাকে পারপেন্ডিকুলার অবস্থানে, তখন সেটা কোন ধরনের ওভারল্যাপ ঘটায়? যেটা হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ ঘটায়, এইভাবে থাকে। এটাকে বলা হয় তোমার হচ্ছে পাই বন্ড। আর স্ট্রেংথ অফ পাই এন্ড সিগমা এন্ড পাই বন্ডস, এটা আমরা তো জানি যে কোনটা শক্তিশালী বলো তো, স্ট্রংগেস্ট বেশি, যেটা বলো তো? সিগমা। কেন? সিগমা তো ম্যাম অ্যাক্সিয়াল হয়, সামনাসামনি অতিক্রম করে বন্ডিং ওভারল্যাপিং বেশি জন্য ওভারল্যাপ ঘটে তাই। ওভারল্যাপ দুটাতেই হয়, এটার পার্থক্যটা কি? পাশাপাশি আরেকটা হলো একদম সিগমা বন্ডে বেশি হয় আর সামনাসামনি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেকেই সঠিক হয়েছে, অনেকেই কাছাকাছি গিয়েছো বা সঠিকই বলেছো। আচ্ছা, আমি একটু বলে নিই, যারা হয়তো বুঝতে পারোনি তাদের জন্য একটু বলি যে সিগমা, আমরা এর আগে কি বললাম যে ওভারল্যাপিংটা যত বেশি হবে তত কি হবে? স্ট্রং বেশি হবে। তাই না?
তো এখন আমাদের সিগমা বন্ডটা দেখো, সিগমা বন্ডে কি হবে, সরাসরি ওভারল্যাপ এইভাবে হলে ওভারল্যাপিংটা কিন্তু বেশ বড় সড়ো হয়, কিন্তু সাইড বাই সাইড হলে কিন্তু ওভারল্যাপ কিন্তু এখানে অ্যামাউন্টটা বলা নাই যে কি পরিমাণ, কিন্তু সাইড বাই সাইড এটা আমরা জানি যে হচ্ছে এটা সাইড বাই সাইড যেটা ওভারল্যাপটা হচ্ছে সেটা তার থেকে কম হয়, সেই কারণে এটা অবশ্যই হচ্ছে লেস স্ট্রং পাই বন্ডটা। এখানে সেই কথাগুলো লেখা আছে, তোমরা একটু দেখবা। এখানে ডিফারেন্স বিটুইন সিগমা এন্ড পাই বন্ড সেটা একটু পড়তে হবে অবশ্যই তোমাদের, এবং ইম্পর্টেন্ট। অরবিটাল রিপ্রেজেন্টেশন অফ মলিকুলস, এখন অরবিটালটা আমরা রিপ্রেজেন্ট করে পরীক্ষার সময় চলে আসতেও পারে যে ভ্যালেন্স বন্ড থিওরি অ্যাপ্লাই করে হাইড্রোজেন মলিকুলস এর যে অরবিটাল প্রেজেন্টেশনটা আছে সেটা দেখাও, এটা বা বিভিন্ন মলিকুলস এর মধ্যে যে আছে সেটা ভ্যালেন্স বন্ড থিওরি অ্যাপ্লাই করে সেটা শো করতে বলবে, যদি থাকে তখন কি করবা, এখানে এই টাইপের এক্সপ্লেনেশন গুলো দিতে হবে, ঠিক আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি থাকে তাহলে এইভাবে এক্সপ্লেনেশন, এখানে কি এই এক্সপ্লেনেশনটা কি বুঝতে অসুবিধা হচ্ছে বলো তো? দুইটা হাইড্রোজেন মলিকুলস ফর্ম করছে, সেখানে কি হচ্ছে একটা হাইড্রোজেনে কি থাকে, একটা ইলেকট্রন কোথায় থাকে, 1s এ থাকে, তো সেটার হচ্ছে এটা অরবিটাল, এটার আরেকটা অ্যাটমের এটা অরবিটাল, তার মধ্যে এখানে একটা ইলেকট্রন এটার অরবিটালস গুলো ওভারল্যাপিং এর মাধ্যমে সিগমা বন্ড তৈরি হয়েছে, ঠিক আছে। এক্সপ্লেনেশন গুলো এখানে এভাবে আছে। এটার ক্ষেত্রে দেখো, ফ্লোরিনের ক্ষেত্রে দেখো এখানে কি কি আছে, ফ্লোরিনের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা আমরা জানি 1s2 2s2 2p5 এটা দেওয়া আছে, এখানে 1s2 সেখানে দুটাই ফিল আপ করা আছে, 2s2 দুটাই আছে, এখন এখানেও 2p, এখানে একটা খালি হচ্ছে আনপেয়ার্ড আছে, তখন বন্ডটা ফর্ম করবে কোথায়, আনপেয়ার্ড। আমাদের কিন্তু বলাই আছিল, কন্ডিশনে বলা ছিল যে সেখানে পেয়ার্ড ইলেকট্রন সেখানে হবে না, পার্টিসিপেট করবে না এই বন্ড ফর্মেশনে, কোনটা পার্টিসিপেট করবে, যেটা আনপেয়ার্ড ইলেকট্রন সেটা পার্টিসিপেট করবে, তার অরবিটালের ওভারল্যাপিং ঘটবে যেটাতে একটা ইলেকট্রন থাকবে। তো এই জিনিসটা বুঝতে তো সমস্যা হচ্ছে না, তাই না? বুঝেছো সবাই? এগুলো পড়ে এসছো জি তোমরা? ম্যাম। আচ্ছা, এইভাবে হাইড্রোজেন HCl মলিকুল এই একই ঘটনা ঘটছে, ক্লোরিনের হচ্ছে কয়টা ইলেকট্রনস আছে, তার আউটার মোস্ট ভ্যালেন্সি অরবিটাল কোনটা এখানে করে 3 অরবিটাল, 3 যেটা নাম্বার সেল, 3 নাম্বার সেলে সেখানে ভ্যালেন্সি অরবিটাল আছে, এস এ আছে 2টা, 5 এ আছে বাকি 5টা, আর হাইড্রোজেন তো আমরা জানি। এখন ওভারল্যাপটা ঘটবে কোথায়, এখানে। এইভাবে তোমরা একটু, আর পাই বন্ডের ক্ষেত্রে একই ঘটনা, পাই বন্ডের ক্ষেত্রে কোনটা ঘটবে দেখো, এখান করে অক্সিজেনের আছে, অক্সিজেনের যে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6, সেটা এক্সাইটেড অবস্থায় কি থাকবে, অবশ্যই এগুলো এক্সাইটেড অবস্থাতে কি থাকবে, এখানে 2টা থাকবে, এখানে 2টা থাকবে, এখানেও একই কনফিগারেশন। এখন বন্ড ফর্মেশন করবে আনপেয়ার্ড ইলেকট্রন যেটাতে আছে সেগুলোর মধ্যে বন্ড ফর্মেশন করবে, ঠিক আছে। আর এটা এগুলোর মধ্যে হচ্ছে XYZ আছে, XYZ এক্সিস আছে, যেটা বলেছিলাম যে এক্স আর ওয়াই থাকবে হচ্ছে পারপেন্ডিকুলার, জেড অ্যাক্সিস থাকবে হচ্ছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসে। এগুলো একটু চিন্তা ভাবনা করে তোমরা একটু পড়বা, এগুলো সহজ একটু পড়বা, কনসেপ্টটা ক্লিয়ার থাকলে পেরে যাবে। এই যে এই জায়গাতে নাইট্রোজেন মলিকুলসে কি হচ্ছে, নাইট্রোজেন মলিকুলসে ইলেকট্রন আছে কয়টা, 7টা ইলেকট্রন এভাবে সাজানো গোছানো আছে, পি অরবিটালে 3টা ইলেকট্রন আছে। এখন সিগমা বন্ডে তো হচ্ছে কি করতে, সিগমা বন্ড তৈরি হবে একটা, ঠিক আছে, জেড অ্যাক্সিসটা, আর এক্স ওয়াইটা কি হবে, এখানে অবশ্য জেড অ্যাক্সিস নিয়েছে, এখানে একটু তোমাদের কনফিউশনে পড়ে যাবা, ঠিক আছে। একটা অ্যাক্সিস যে কোনো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস থাকবে, আমি জেড অ্যাক্সিস বলেছি ঠিকই, আর এক জায়গায় জেড অ্যাক্সিস দিয়ে বলা আছে, কিন্তু এখান করে আবার দেখো সিগমা বন্ড যতদূর সম্ভব এক্স অ্যাক্সিস দিয়েই আলোচনা করা হয়েছে। আমি যেটা বলেছিলাম এর আগে, জেড অ্যাক্সিসটাকে ইন্টারমলিকুলার অ্যাক্সিস বলেছিলাম, মানে কোনটা,
এই বরাবর থাকবে। যাই হোক, তিনটার মধ্যে যেটা কনফিউশনে পড়ো না, এক্স ওয়াই জেড অ্যাক্সিস কি পি অরবিটালে তিনটা পি এক্স ওয়াই জেড, যে কোনো একটাকে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসে রাখতে পারবা, বাকি দুইটা পারপেন্ডিকুলার। এটা তো ক্লিয়ার? দু একজন বলো তো, জি ম্যাম। এটা ক্লিয়ার হলো? যে কোনো একটাকে তুমি জি ম্যাম। দুইটাকে পারপেন্ডিকুলার রাখতে হবে, আর একটা হচ্ছে এক্স এই বরাবর ইন্টারনিউক্লিয়ার। ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসে। এটাকে বলা হয় ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, যেটা সরাসরি যেটা এই যে হেড টু হেড। এইভাবে তাহলে আমাদের একটা এখানে একটা সিগমা বন্ড হচ্ছে, আর বাকি দুইটা পারপেন্ডিকুলার, সেটা কি কি বন্ড তৈরি করছে? পাই বন্ড। আর যেটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর আছে সেটা হচ্ছে সিগমা বন্ড তৈরি করে ফেললো। পি এর তিনটা এক্স ওয়াই জেড, তিনটার মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ড আর দুইটা হচ্ছে কি পাই পাই বন্ড। বন্ড। এটা তো ক্লিয়ার? তোমরা সবাই ক্লিয়ার? দু একজন বলো। জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা দাঁড়াও, জেবা, জেবা আছো? আছো তাই না? ক্লিয়ার হয়েছে ঘটনাটা? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম। তারপরে মাসুম জি ম্যাম। আছো? মুজাহিদ, ম্যাডাম আছি। সানুপা, হ্যাঁ ম্যাম আছি। ওকে, কি তামজিদা আছো? তামজিদা মনে হয় ধরা খেয়ে গেল, তাই না? 99 তামজিদা ইয়েস মিস। কোথায় ছিলা? বলো কোথায় ছিলা? তুমি ছিলা না সামনে এখানে। আমি তো তোমার রোল নাম্বার টুকে রাখবো। তুমি কিন্তু তোমার 99 রোল নাম্বার, তুমি সামনে ছিলা না। হয়তো মাইক্রোফোন নষ্ট ম্যাডাম। তোমাকে তো জিজ্ঞেস করিনি আমি যাকে যাকে প্রশ্ন করেছি সে উত্তর দিবে। অনেক কিছুই বলা সম্ভব, তাই না? ইমরান হোসেন, ইমরান হোসেন, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তারপরে আনিক, আনিক, আনিক কোথায়? কি ব্যাপার তোমার এরকম শোনা যাচ্ছে কেন? নেটের সমস্যা আছে তো? ঠিক আছে, তারপরে রায়হান, রায়হান, রায়হান শুনতে পাচ্ছ? নাই। 17 ব্যাচে তুমি নাই রায়হান। তারপরে শরীফুল 96। ম্যাম আছি ম্যাম। আচ্ছা, একটু সাউন্ড করবা, আমি ওই হ্যান্ড রেজটা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি দুইজনকে আমি করলাম 99, সে পরে এসে রেসপন্স করেছো। হ্যাঁ, আমি কিন্তু এটা খেয়াল রাখবো, আমি পরেও যে কোনো সময় আমি তোমাকে করবো।
আচ্ছা, তো এই জিনিসগুলো একটু দেখো, এগুলো একটু খেয়াল রাখো। একই ভাবে যে ফরমেশন অফ হাইড্রোজেন মলিকিউলস, এগুলো কিন্তু থাকতে পারে যে ভ্যালেন্স বন্ড থিওরির কনসেপ্টটা ইউজ করে এই হাইড্রোজেন মলিকিউলস যে বন্ড সেটা এক্সপ্লেইন করো, তার যে নেচার, এগুলো একটু দেখবা। এই যে এখানে যেমন হচ্ছে ওয়াটারের হাইড্রোজেনের যেটা আছে সেটা 1s, অক্সিজেনের যেটা আছে সেটা যে এই বরাবর তার ইলেকট্রনিক কনফিগারেশনে দেওয়া আছে, অরবিটালের যে কনফিগারেশন সেটাও দেওয়া আছে। এখানে দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, হাইড্রোজেন আছে, এখানে করে 1s আছে। দুইটার সাথে ওভারল্যাপ হচ্ছে, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা। ঠিক আছে। আচ্ছা, কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন, এটাও তো তোমাদের পরিচিত, তাই না? হাইব্রিডাইজেশন পড়ে আসছো তোমরা। এখন কথা হলো যে এই যে এই থিওরি অনুযায়ী আমাদের যে অরবিটাল থিওরি আছে সেটা তো ওভারল্যাপ করছে, ঠিক আছে, ওভারল্যাপ করছে। এখানে একটু একটু চেঞ্জ করা হয়েছে, যে এই যে ওপরের যে ভ্যালেন্স বন্ড থিওরিটা আমরা এক্সপ্লেন করলাম, সেটাতে আমাদের ছোট ছোট মলিকিউলস গুলা আমরা হচ্ছে এক্সপ্লেন করতে পারবো। কিন্তু ধরো যে মলিকিউলস তো এক্সাইট হয়ে তোমার হচ্ছে আরেকটা লেভেলে যাচ্ছে। মলিকিউলস যখন হচ্ছে কম্বাইন করে, মলিকিউল কিন্তু অ্যাটম গুলো আগে কি হয়, এক্সাইটেড স্টেজে যায়, তখন সেখানে কম্বাইন করে। তো এখন কম্বাইন করে তো ইলেকট্রনস যেগুলো আছে, বেরিলিয়াম, বোরন, কার্বন, হ্যাঁ, এই জাতীয় অ্যাটম গুলাতে সমস্যা হয়ে যায় একটু, যে ইলেকট্রন তো আরেকটা লেভেলে যাবে। যেমন বেরিলিয়ামে কি কি আছে, 3টা ইলেকট্রনস আছে, একটা হচ্ছে 1s2, 2s, 2s কি 1, তারপরে হচ্ছে এই যে 2s 2p, 2s এর মধ্যে কি কি 2 যেটা হচ্ছে মানে নাম্বার সেল, সেখানে 2s আছে, 2p আছে। যখন এক্সাইটেড হয়ে আরেক সেলে যখন ইলেকট্রন চলে যায়, তখন কি s অরবিটাল, 2s অরবিটালের যে এনার্জি, 2p অরবিটালের এনার্জি কি সমান? এনার্জি তো সমান না, না ম্যাম। তাই না? এনার্জির ভেরিয়েশন আছে। দেখা গেছে যে দুইটা বন্ড তৈরি করলো একই ক্যাটাগরির, কিন্তু দুইটা বন্ড, একটা হচ্ছে এস এর সাথে করলো, একটা পি এর সাথে করলো আর একটা অ্যাটম যুক্ত হয়ে, দেখা যাচ্ছে ওই বন্ডটার একরকম এনার্জি, আবার পি এর সাথে যেটা করলো তার একরকম এনার্জি সেই বন্ডটার। তাহলে কিন্তু এক্সপেরিমেন্টালি আমাদের দেখা গেছে যে সব বন্ডই হচ্ছে কি এনার্জি যে কন্টেইন করছে সেটা সমান, এক বন্ডের এনার্জি আরেক বন্ডের এনার্জি সব সমান। তাহলে এটা কিভাবে সম্ভব? আমাদের তো কম্বাইন করলে একটা 2s এর সাথে একটা 2p এর সাথে। তাহলে এই কনফিউশন দূর করার জন্য তাহলে আরেকটা কনসেপ্ট আমাদের নিয়ে আসা হয়েছে, যেটা হচ্ছে হাইব্রিডাইজেশন করা হয় কি, এগুলো 2s 2p যে কয়টাই থাকুক না কেন, 2p অরবিটাল একদম মিক্সড করে ফেলে। মিক্সড করার ফলে কি হচ্ছে, sp sp2 sp3 এরকম করে আমরা হচ্ছে একবারে ওভারল্যাপ একটা সিস্টেম আমরা করতে পারি। মানে এগুলো মিক্সড করে, যে একটা ইন্ডিভিজুয়াল, যেমন পি অরবিটাল আলাদা হবে নাই, এস অরবিটাল আলাদা হবে নাই, আছে কি হিসেবে, এসও আছে, পিও আছে, দুইটা মিক্সড করে ফেলছে আমরা। হ্যাঁ, কম্বাইন করে ফেলছে। আমরা একটু দেখি যে এখানে লেখা আছে যে হাইব্রিডাইজেশন মে প্রিসাইজলি be defined as the phenomenon of mixing up of orbitals of an atom of nearly equal energy giving rise to entirely new orbitals. ঠিক আছে, কোনগুলো মিক্সড হবে, কাছাকাছি যেগুলো এনার্জি সেগুলো মিক্সড হবে। তুমি এখন এস এর সাথে একটা ডি অরবিটাল মিশাই দিবে, তা কিন্তু হবে না। এসপি থাকবে, পরবর্তীতে ডি থাকবে, কিন্তু একদম এস লাভ দিয়ে যে তোমার ডি অরবিটালে কম্বাইন করবে তা কিন্তু না। এস এর সাথে আগে কম্বাইন করবে পি কম্বাইন করতে পারে হচ্ছে পি এর সাথে থাকতে পারে তোমার হচ্ছে ডি। তো এখন কথা হচ্ছে যে কাছাকাছি যেগুলো এনার্জি এই আছে, যেসব সেলগুলা, তারা অরবিটালস গুলা, সেগুলো হচ্ছে মিক্স হয়ে যাবে, মিক্স করে নিউ অরবিটালস তৈরি হবে। নিউ অরবিটালস তৈরি হবে equal in number to the mixing orbitals and having same energy contents and identical shapes. পরবর্তীতে আমরা এগুলো একটু দেখবো। এখানে এই রুলস অফ হাইব্রিডাইজেশনের কিছু শর্ত আছে, সেগুলো তোমরা দেখবা। টাইপস অফ হাইব্রিডাইজেশন, সেগুলো তো আমরা পড়ে আসছি, এসপি হাইব্রিডাইজেশন, তারপরে হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন, এগুলো আমরা একটু কালকে না হলে আমরা শুরু করবো, আজকে শুরু করার মনে টাইম নাই। ঠিক আছে,
এই ডেফিনেশন পর্যন্ত আমাদের Okay, আজকে থাক। ওকে ঠিক আছে, আমরা রুলস অফ আসসালামু হাইব্রিডেশন, আলাইকুম। টাইপস অফ হাইব্রিডেশন পরে পড়ব। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আজকের মতন আজকে এখানেই রাখি। তোমাদের কারো কোনো কি প্রশ্ন ছিল নাকি? না ম্যাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো আসসালামু আলাইকুম। থাকবেন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকো তোমরা।